ডুয়ার্সকে বলা হয় ভুটান ও উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার। ডুয়ার্স সম্ভবত পশ্চিমবঙ্গের একমাত্র পর্যটন কেন্দ্র যেখানে নদী, পাহাড়, জঙ্গল, ঝর্ণা, চা বাগান সবই দেখতে পাওয়া যাবে। তবে ডুয়ার্স কোনো একক জায়গা নয়। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলা নিয়ে ডুয়ার্স অঞ্চল গঠিত। অপূর্ব প্রাকৃতিক পরিবেশই ডুয়ার্সের অন্যতম সম্পদ। হিমালয়ের পাদদেশে গড়ে ওঠা এই অঞ্চলটি বেড়ানোর খুবই আদর্শ জায়গা। আর যারা অ্যাডভেঞ্চার প্রিয় তাদের কাছে এখানকার অভয়ারণ্যগুলি সত্যিই লাজবাব। আমরা আজকের পর্বে চালসা, লাটাগুড়ি থেকে শুরু করে গরুমারা, জলদাপাড়া, শামসিং, সান্তালিখোলা, রকি আইল্যান্ড, বিন্দু, মূর্তি, ঝালন দেখে এই ভ্রমণ পর্বটি শেষ করব। ভিডিওর শেষে পার হেড একটা খরচেরও হিসাব দিয়ে দেব। শিয়ালদা থেকে প্রতিদিন রাত 8:30 কাঞ্চনকন্যা এক্সপ্রেস ছাড়ে। ওই ট্রেনে আমরা পরের দিন 10:10 পৌঁছে গেলাম নিউ মাল জংশনে। এখান থেকে গাড়ি করে রওনা দিলাম লাটাগুড়ির উদ্দেশ্যে। ড্রাইভারের নাম এবং ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম। রাস্তায় প্রথমে পড়বে চালসা। চালসা থেকে ডান দিকে ঘুরে আমরা গরুমারা অভয়ারণ্যে প্রবেশ করলাম। এবার আমরা যাচ্ছি বড় বড় শাল গাছের জঙ্গলের মধ্যে দিয়ে। এই জঙ্গলকে বলা হয় টিয়া বন। এই জঙ্গল ছাড়িয়ে আমরা পৌঁছে গেলাম গরুমারা অভয়ারণ্য ওয়াচ টাওয়ার সাফারি করার গেটের পাশে টাস্কার ডেন হোটেলে। হোটেলের নাম্বার স্ক্রিনে পেয়ে যাবেন। এখানে আমরা আজকে রাত্রিবাস করব। জঙ্গলের মধ্যে একটা ছোট্ট জনপদ। বিকেলটা হোটেলের মধ্যে সুন্দর পরিবেশে ঘোরাঘুরি করে কাটিয়ে দিলাম। পরের দিন লাটাগুড়ির 7 পয়েন্ট সাইট সিন অর্থাৎ 7টি দর্শনীয় স্থান ঘোরার জন্য গাড়িতে করে বেরালাম। প্রথমে শামসিং চা বাগান। ডুয়ার্সের শামসিং আদতে একটা ছোট্ট পাহাড়ি জায়গা। চারিদিকে চা বাগানে ভরা। প্রকৃতিপ্রেমী মানুষদের খুব ভালো লাগবে। একদিকে পাহাড়ের গায়ে চা বাগানের সবুজতা, অন্যদিকে পাথুরে নদীর ধূসরতা। এরপর লালিগোড়াস ভিউ পয়েন্ট। মূর্তি নদীর ধারে চা বাগানে ঘেরা একটা দর্শনীয় স্থান। পাহাড়ের অনেক নিচ দিয়ে মূর্তি নদী তিত্তির করে বয়ে চলেছে। সামনে খোলা আকাশ, দূরে ভুটান দেখা যাচ্ছে। এবার যাচ্ছি সান্তালিখোলা। সান্তালিখোলা পর্যন্ত আমাদের ভাড়া গাড়ি যাবে না। একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত যাওয়ার পর আমাদের অন্য গাড়ি নিতে হবে, অথবা 1 কিলোমিটারের সামান্য কম কিছু রাস্তা জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেকিং করতে হবে। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে পায়ে হেঁটে যেতে দারুণ রোমাঞ্চকর লাগবে। কিছুটা যাওয়ার পর সান্তালিখোলা নদীর গর্জন কানে আসতে থাকবে। সান্তালিখোলা নদীর ওপরে একটি ঝুলন্ত ব্রিজ আছে। ব্রিজ পার হয়ে কিছুটা গেলে একটা হোটেল পড়বে। প্রকৃতিপ্রেমী মানুষজন জঙ্গলের মধ্যে রাত কাটাতে চাইলে এখানে থাকতে পারে। এবার যাচ্ছি রকি আইল্যান্ড। রকি আইল্যান্ড আসলে একটা ছোট্ট পাহাড়ি গ্রাম। মূর্তি নদীর পাশে গ্রামটি অবস্থিত। পাশ দিয়ে মূর্তি নদী প্রচণ্ড গতিতে পাহাড় থেকে নিচে নেমে আসছে। বড় বড় পাথরের পাশ দিয়ে, কখনো আবার ফাঁক দিয়ে বয়ে চলেছে মূর্তি নদী। এখানে চা বাগানের নিস্তব্ধতা নেই, আছে পাহাড়ের ওপর থেকে নেমে আসা নদীর দাপাদাপি। এবারের গন্তব্য ঝালং। পাহাড়ি পথে ধীরে ধীরে ওপরে উঠছি। পাশ দিয়ে জলঢাকা নদী বয়ে চলেছে। ঝালং আসলে একটি ভিউ পয়েন্ট। এখান থেকে নিচে জলঢাকা নদী দেখা যাচ্ছে, পাশে ঝালন গ্রাম, আর জলঢাকা নদীর অপর দিকে ভুটান পরিষ্কার দেখা যাচ্ছে। চারিদিকে সবুজে সবুজ, আর নিচে বয়ে চলেছে জলঢাকা নদী। একই দৃশ্য হয়তো আরও অনেক জায়গায় দেখা যাবে।
ঝালং এই রকমই নিজের সৌন্দর্যে নিজেই ভরপুর। এবার আমাদের গন্তব্য আরও একটু ওপরে বিন্দু। রাস্তায় পড়বে বিখ্যাত অ্যাপেল স্টোন। পাশে অ্যাপেল স্টোন হোটেলে দুপুরে লাঞ্চ সেরে নিতে পারেন। আসলে একটা বিরাট পাথর পাহাড়ের গায়ে আটকে আছে। দূর থেকে দেখে মনে হবে যেন একটা বড় আপেল পাহাড়ের গায়ে আটকে আছে। পাশ দিয়ে বয়ে চলেছে ছোট্ট একটা নাম না জানা ঝর্ণা। বিন্দু হলো জলঢাকা নদীর ওপরে একটি বাঁধ। বাঁধের অপর দিকে ভুটান। বিন্দু হলো ভারত ভুটানের সীমানা। দুই দেশের মাঝখান থেকে বয়ে চলেছে জলঢাকা নদী। সেই বাঁধ থেকে ছাড়া জল বিপুল তেজে লাফিয়ে পড়ে নুড়ি পাথরের ওপর দিয়ে প্রবল বেগে বয়ে চলেছে। প্রকৃতির কোনো বিভাজন নেই। সৌন্দর্যের দিক দিয়ে একই পাহাড়, একই নদী, একই সবুজ। শুধু মাঝখানে মানুষের তৈরি দুই দেশের বিভাজন। ফেরার পথে মূর্তি দেখে হোটেলে ফিরব। এখানেও সেই মূর্তি নদী। গরুমারা জঙ্গলের প্রবেশপথে এই মূর্তি বিট। একটু দূর থেকে বয়ে চলেছে মূর্তি নদী। রাস্তা চলে গেছে মূর্তি ব্রিজের ওপর থেকে। এখানে নদী অনেক শান্ত। পাথরে তেমন বাধা নেই। পাহাড় মনে হয় এখানে নদীকে অনেক জায়গা ছেড়ে দিয়েছে। তাই নদীও আর গর্জন করে পাহাড়ের সঙ্গে লড়াই করছে না। নদীর শান্ত জলে কত ছোট ছোট মাছ সাঁতার কাটছে। সন্ধেবেলা নদীর পাড়ে সূর্যাস্ত কপাল ভালো থাকলে দেখবেন অপূর্ব লাগবে। এরপর আমাদের হোটেলে ফেরার পালা। দ্বিতীয় দিন ভোরবেলা লাইন দিয়ে টিকিট কেটে সকাল 6টার মধ্যে গরুমারা জঙ্গলে প্রবেশ করলাম। প্রতি গাড়িতে 6 জন করে উঠবে। একজন করে জঙ্গলের গাইড উঠলেন। গাইড বসলেন ড্রাইভারের পাশে। হুটখোলা জিপ তার নির্দেশে গভীর জঙ্গলের রাস্তা ধরল। গাইডরা আন্দাজ করতে পারেন কোথায় কোন বন্য জন্তু দেখা পাওয়ার সম্ভাবনা আছে। যদিও জঙ্গলের কোনো বাসিন্দার দেখা পাওয়া পুরোপুরি ভাগ্যের ব্যাপার। এক শৃঙ্গ গন্ডার, বাইসন, হাতি, হরিণ ও ময়ূরের জন্য বিখ্যাত এই গরুমারা অভয়ারণ্য। বহেরা, কার্টুস, শিমুল, শিরিজ, জাম, লালি ইত্যাদি গাছে ভরা এই সবুজ অরণ্য। দূর থেকে দু একটা হাতি, কয়েকটা হরিণ দেখা গেল। গাড়ি কাছাকাছি যেতেই তারা ঘন জঙ্গলের মধ্যে হারিয়ে যাচ্ছে। অবশ্য ময়ূর রাস্তার ধারে নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছে। ঘণ্টা দুই এরকম ঘোরাঘুরি করার পর আমরা হোটেলে ফিরে এসে টিফিন করে জলদাপাড়ার উদ্দেশ্যে রওনা হলাম। ঘণ্টা আড়াই গাড়িতে যাওয়ার পর আমরা পৌঁছে গেলাম জঙ্গলের লাগোয়া রিসর্ট এভারেস্টে। এটি মাদারিহাটের উল্টো দিকে জলদাপাড়া অভয়ারণ্যের যে গেট আছে তার মুখে। এখানকার সুবিধা হলো রিসর্টে বসে আপনি ময়ূর, ভাগ্য ভালো থাকলে হাতিও দেখতে পাবেন, আর রাত্রে গন্ডার। এভারেস্ট রিসর্টটিও দেখার মতো। এখানে আপনি তাজমহল বা কুচবিহার রাজপ্রাসাদের আদলে তৈরি হোটেলের ঘরে থাকতে পারবেন। এছাড়াও সুন্দর সুন্দর কাঠের তৈরি রিসর্টও আছে। ফোন নাম্বার স্ক্রিনে পেয়ে যাবেন। সন্ধেবেলা পাশের টিকিট কাউন্টার থেকে আগামীকাল সকালবেলার জঙ্গল সাফারির টিকিট কাটা হলো। তবে টিকিট কিন্তু অনলাইনেও পাওয়া যায়। পরের দিন ভোরবেলা রিসর্টের পাশে টিকিট কাউন্টারে পৌঁছে গেলাম। যথাসময়ে গাড়িগুলি এসে গেল। আমাদের গাইড নির্দিষ্ট গাড়িতে তুলে জঙ্গলের গভীরে প্রবেশ করল। এখানেও জঙ্গল বেশ ঘন। রাস্তায় প্রচুর ময়ূর দেখতে পেলাম। জঙ্গলের মধ্যে ঘুরতে ঘুরতে হলং নদীর ধারে পৌঁছালাম। হলং সল্টপিটের কাছে ছিল সেই প্রসিদ্ধ হলং বাংলোটি। যদিও বাংলোটির আর অস্তিত্ব নেই, পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেছে। এখন আশেপাশে কয়েকটি কাঠের ঘর পড়ে রয়েছে। তবে গরুমারার মতো এখানেও তেমন কোনো বন্য জন্তু দেখতে পেলাম না। এরপর রিসর্টে ফিরে এলাম। এর পরের পর্বে আমরা জয়ন্তী, বক্সা, আলিপুরদুয়ার, কুচবিহারের ভ্রমণ কাহিনী দেখাবো।
এবার আসা যাক খরচে। যে কোনো জায়গায় বেড়াতে গেলে কত খরচ হবে সেটা মোটামুটি নির্ভর করে আপনি কিসে যাতায়াত করলেন, কেমন হোটেলে থাকলেন এবং কী খাবার খেলেন তার ওপর। আমরা মাঝারি মানের একটা খরচের হিসাব দিচ্ছি। যদি আপনারা দুটো ফ্যামিলি 3 জন করে 6 জন মোটামুটি যান, তাহলে পার হেড কত খরচ হবে সেই বর্ণনা দিচ্ছি। ট্রেনে শিয়ালদা থেকে নিউমাল জংশন নন এসি যাতায়াত খরচ 720 টাকা পার হেড। নিউমাল জংশন থেকে লাটাগুড়ির গাড়ি ভাড়া 600 টাকা, পার হেড 100 টাকা পড়বে। লাটাগুড়ির হোটেল ভাড়া দুদিনের 1400 টাকা করে, পার হেড 930 টাকা। লাটাগুড়ির 7 পয়েন্ট দর্শনে গাড়ি ভাড়া 3000 টাকা, পার হেড 500 টাকা। লাটাগুড়ির জঙ্গল সাফারি 2200 টাকা, পার হেড 365 টাকা। লাটাগুড়ি টু জলদাপাড়া গাড়ি ভাড়া 3000 টাকা, পার হেড 500 টাকা। জলদাপাড়া হোটেল ভাড়া 2000 টাকা, পার হেড 665 টাকা। জলদাপাড়ার জঙ্গল সাফারি 3350 টাকা, তাহলে পার হেড হচ্ছে 555 টাকা। এবার টিফিন খরচ 4 দিনে মোটামুটি 50 টাকা করে ধরলে হচ্ছে 200 টাকা। লাঞ্চ যদি 200 টাকা ধরি তাহলে 4 দিনে 800 টাকা। স্ন্যাক্স 50 টাকা করে ধরলে 4 দিন 200 টাকা। ডিনার 150 টাকা করে ধরলে 4 দিনে 600 টাকা। এক্সট্রা ধরুন 100 টাকা, তাহলে মোট 6235 টাকা আমাদের পার হেড খরচা হবে। তো ভিউয়ার্স, আমাদের এই ভ্রমণ কাহিনীটি ভালো লাগলে চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।